সমালোচনা করার রাজ্য। তারেক রহমানের রাজনৈতিক সমালোচনা করার অধিকার সবার থাকবে, জামাতের এনসিপির সবার থাকবে, কিন্তু এইটা করতে গিয়ে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে যেভাবে শত্রু ভাবাপন্ন করছে, এটা কিন্তু ভালো লক্ষণ না। সেই মহিলারা ডিপিডিরা আওয়ামী লীগের দালালি পড়া করে কোটি কোটি টাকা লুটপাট করেছে এই প্রকল্পে, তবে তাদেরকে কেন ক্ষমতাচ্যুত করা হচ্ছে না, চাকরিচ্যুত করা হচ্ছে না? তাই আমরা দেখতে পাচ্ছি এইটা নতুন করে লুটপাটের যে আমলাতন্ত্রের বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি। 80 কোটি টাকার একটা প্রকল্প সরকার নাকি ব্যয়ভার বহন করতে পারছে না, কিন্তু এই প্রকল্প বাদ দিয়ে 950 কোটি টাকার নতুন প্রকল্পের টাকা কার বাপের টাকা দিয়ে আসবে? ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। যারা গত 51 দিন থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, তারপরে হচ্ছে যে এই রোদে বৃষ্টিতে ঝড়ে এবং ঈদের মধ্য দিয়ে কোরবানির দিনও আমরা দেখেছি তথ্য আপারা এখানে অবস্থান করেছেন। বাংলাদেশের ইতিহাসের একটা নজিরবিহীন ঘটনা যে একটা প্রজেক্টের মধ্য দিয়ে প্রায় 2000 নারী কর্মী বেকার হয়ে যাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সেটা এমন একজন উপদেষ্টার নেতৃত্বে যিনি নারী আন্দোলনে গত কয়েক যুগ ধরে নেতৃত্ব দিয়েছেন, নারীদের অধিকার নিয়ে উনি কথা বলেছেন, সোচ্চার ছিলেন। উনি প্রত্যেক দিন প্রচণ্ড আবেগঘন ভাষা দিয়ে নারীদের পক্ষে কথা বলেন, কিন্তু সেই কথাগুলো বাস্তবায়ন করবার সময় যখন এসছে তিনি সেই পরীক্ষায় খুব জঘন্যভাবে ফেল করেছেন। এবং এটাই হচ্ছে আমাদের রাজনীতির আইনি, যে বড় বড় কথা বলে যারা ক্ষমতার মসনদে যান তারা দিন শেষে আর জনগণের পক্ষ হয়ে সেগুলো বাস্তবায়ন করতে পারেন না। তো আমি জনগণের জন্য, আমি গণমাধ্যমের মাধ্যমে আমি দেশবাসীকে শুধু তথ্য আঁকা বিষয় নিয়ে কথা বলছি। শুরুতে সেটা হচ্ছে 2017 সালে বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশ সরকার একটা প্রান্তিক নারী জনগোষ্ঠীকে সেবা দেওয়ার জন্য এই প্রকল্পটা হাতে নেয়। তাদের 3 ধাপে পরীক্ষা হওয়ার মধ্য দিয়ে 2018 সালে এই প্রকল্পকে চাকুরিতে দেওয়া হয়, এবং তখন এই প্রকল্পের মেয়াদ ছিল 5 বছর। কিন্তু প্রকল্পের যে কর্মপরিকল্পনা ছিল সেখানে চুক্তিতে বলা ছিল যে 5 বছর পরে এই তথ্য আপনাদেরকে পার্মানেন্ট করা হবে। কিন্তু আমরা দেখলাম যে 22-23 সালে 5 বছর মেয়াদ পেরিয়ে গেলেও তাদেরকে স্থায়ীকরণ না করে 1 বছর করে মেয়াদ বাড়ানো হচ্ছে। সর্বশেষ আর 1 বছর বাড়িয়ে এই প্রকল্প বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র তার নাগরিকদের সাথে চাকরির শর্তে কোনো ওয়াদা দিলে সেই ওয়াদা থেকে সে ফিরে আসতে পারে কিনা? ফিরে আসতে পারে 2 জায়গাতে। যদি সেই প্রকল্পের চুক্তিতেই তেমনটা বলা থাকে তাহলে সে রাষ্ট্র সেটা করতে পারবে যে 5 বছর পরে এই প্রকল্প বাতিল হয়ে যাবে। এই কথাটা কোথাও বলা ছিল না, বলা ছিল ঠিক উল্টো, যে 5 বছর পরে তাদেরকে চাকরিতে স্থায়ীকরণ করা হবে। দ্বিতীয় যে কারণে তারা পারে না সেটা হচ্ছে যদি তারা গোল্ডেন হ্যান্ডশেকের ব্যবস্থা করে তখন তারা চুক্তি থেকে ফিরে আসতে পারবে। কয়েকশো কোটি টাকা অথবা কয়েক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া সাপেক্ষে একটা গোল্ডেন হ্যান্ডশেক প্রজেক্ট হাতে নিতে হবে। কিন্তু সরকার তেমন কোনো উদ্যোগও হাতে নেয় নাই যে প্রত্যেকটা নারীকে 20 কোটি 50 কোটি অথবা সে সারা জীবন চাকরি করলে যে কয় টাকা পেনশন পেতেন এবং যে কয় টাকা বেতন আকারে উপার্জন করতেন সেই টাকাটা সরকার ওয়ান অফ দিয়ে দিবে। অতএব সেই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র যে ওয়াদা করেছিল 2017 সালে সেই ওয়াদা আজকে দারুণভাবে তারা ফেল করেছে ওয়াদা পূরণ করতে। এবং এমন একটা সরকার যারা গণ অভ্যুত্থানের 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই বাস্তবায়ন করবার দায়িত্ব নিয়েছিল। গত বছর আমাদের ছেলেমেয়েরা দেয়ালে দেয়ালে মিছিলে রাস্তায় রাস্তায় বলে দিয়েছিল লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা এবং এই আওয়ামী দোসরপনা করা আমলাতন্ত্রের মিসলিডিং ইনফরমেশনের উপরে ভিত্তি করে তারা বারবার জনগণের সাথে চুক্তি করতে ব্যর্থ
হচ্ছে, চুক্তি বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে, চুক্তি নবায়ন করতে ব্যর্থ হচ্ছে, এবং এই ব্যর্থতার দায় কোনোভাবে মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তিনি এড়াতে পারেন না। তাকে বারবার বোঝানো হয়েছে, কিন্তু উনি এবং ওনার দুর্নীতিবাজ আমলারা সারা সরকারকে বুঝিয়েছে এটা নাকি আওয়ামী প্রজেক্ট। এই 2000 নারী কর্মী নাকি আওয়ামী লীগের নেতা কর্মী এবং কর্মকর্তা কর্মচারী। তখন আমরা বারবার বলেছি, তাহলে আপনারা কেন গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য বাছাই করছেন না, যাচাই বাছাই করছেন না? যাচাই বাছাই করে তারা বলেছে 70-80 জন নাকি 2000-এর মধ্যে পাওয়া গেছে যারা ছাত্রলীগ আওয়ামী লীগ করতেন অথবা আওয়ামী পরিবারের। 5-7 জন পাওয়া গেছে গোপালগঞ্জের, এবং 187 জন পাওয়া গেছে নাকি হিন্দু। বাংলাদেশে 187 জন হিন্দু কোনো প্রকল্পে কাজ করে, এই জন্য প্রকল্পটা আওয়ামী লীগ হবে, এইটা তো রাষ্ট্রের নাগরিকত্বের সনদ হতে পারে না, এটা তো সংবিধান হতে পারে না। 7 জন মানুষ গোপালগঞ্জের বলে এই প্রকল্প আওয়ামী লীগের হয়ে গেছে 2000 নারী কর্মীর মধ্যে, এইটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না। আওয়ামী আমলে 17-18 সালে একটা প্রকল্প নেওয়া হয়েছে, এই জন্য এই প্রকল্পটা আওয়ামী লীগ ছাত্রলীগের হয়ে গেছে, এটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না। আমরা যেটা বারবার বলেছি, তাহলে আওয়ামী লীগের রাতের নির্বাচন করে দিয়েছে যে সকল আমলারা, ডিসিএসপি সচিবরা, তারা কিভাবে কাজে থাকে এখনো? ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? যদি একই চুক্তিতে করা হয়, আওয়ামী আমলের প্রত্যেকটা বিসিএস কর্মকর্তাকে এখনো কেন ডিসমিস করা হয় নাই? আওয়ামী আমলে যারা একতরফা নির্বাচন করেছে, 24 ডামি নির্বাচন করে দিয়েছে, ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? এই ফার্স্ট ক্লাস আমলারা যারা দেশটাকে 16 বছর দিল্লির কাছে বেঁধে দিয়েছে, ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? দ্বিতীয় শ্রেণীর 2000 নারী কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশকে আওয়ামীকরণ করেছে, প্রজেক্ট করেছে, এই ধরনের ভুমভাং যুক্তি আমাদেরকে বোঝান। এগুলো আওয়ামী লীগও বুঝাইছে আমাদেরকে, হাসিনাও বুঝাইছে, শেখ পরিবারও বুঝাইছে। এই সব যুক্তি হইতে পারে না। আসল যুক্তি হচ্ছে লুটপাটের যুক্তি। 72 কোটি টাকা এই প্রজেক্টে আমলারা খেয়ে ফেলছে, যেটা যদি এই প্রজেক্ট কন্টিনিউ করে অডিটের মাধ্যমে কয়েক ডজন আমলাকে জেলে যাইতে হবে। এই প্রকল্প তারা বাতিল করতে চায়। ইতিমধ্যে দুদক 2.5 থেকে 9.5 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে ডিপিডি এখানকার ডিপিডি গোপালগঞ্জের। তাহলে 7 জন তথ্য কর্মকারী গোপালগঞ্জের হওয়ার কারণে প্রকল্প বাতিল করতে হয়। যেই ডিপিডি গোপালগঞ্জের হয়ে এক প্রকল্পে 6 বছর ধরে চাকরি করতেছে, তাহলে তার চাকরি যাচ্ছে না কেন? যেই মহিলারা ডিপিডিরা আওয়ামী লীগের দালালি পড়া করে কোটি কোটি টাকা লুটপাট করেছে এই প্রকল্পে, তাহলে তাদেরকে কেন ক্ষমতাচ্যুত করা হচ্ছে না, চাকরিচ্যুত করা হচ্ছে না? তাই আমরা দেখতে পাচ্ছি এইটা নতুন করে লুটপাটের যে আমলাতন্ত্রের বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি। 80 কোটি টাকার একটা প্রকল্প সরকার নাকি ব্যয়ভার বহন করতে পারছে না, কিন্তু এই প্রকল্প বাদ দিয়ে 950 কোটি টাকার নতুন প্রকল্পের টাকা কার বাপের টাকা দিয়ে আসবে? ওটাকে অন্তর্বর্তীকালীন সরকারের বাপের টাকা দিয়ে দেওয়া হবে? ওটা করের টাকা না, ওটা জনগণের টাকা না? তাহলে 950 কোটি টাকার নতুন প্রকল্প কেন নেওয়া হচ্ছে? কারণ এই আমলারা নতুন করে চুরি করতে চায়। পুরাতন প্রকল্পের চুরির দিন শেষ হয়ে গেছে, এখন আর চুরি করা যাচ্ছে না। নতুন প্রকল্পের মাধ্যমে নতুন করে 2000 কর্মকর্তা কর্মচারী নিয়োগ বাণিজ্য হবে। আর আউটসোর্সিং কোম্পানিকে দিয়ে এখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট বাণিজ্যের জায়গা তৈরি হবে। এইগুলো হচ্ছে আসল ব্যবসা। এটাই হচ্ছে আওয়ামী আমলারা নতুন করে সরকারকে বুঝাচ্ছে কেন এই প্রকল্প থাকতে পারবে না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এই প্রকল্পের 7 বছরের সকল দুর্নীতি, আওয়ামীপনা, লুটপাটের তদন্ত করতে হবে দুদককে। দুদকের চেয়ারম্যানকে বলছি, নিজ দায়িত্বে এই তথ্য বা প্রকল্পের লুটপাটের তদন্ত করেন। যারা যারা দোষী, যে এখান থেকে লুটপাট করেছে তাদেরকে আইনের আওতায় আনেন। বড় রাঘব দলনেরকে ছেড়ে দিয়ে চুনোপুটিদেরকে নামে বিচারের নাটক করবেন, সেইটা গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা চলতে দেব না। এইটা তথ্য আমাদের উপরে জুলুম হবে। আমরা শুরু থেকে জেনেছি তাদেরকে যে টাকায় বেতন দেওয়ার কথা ছিল, গত 7 বছর থেকে প্রতি মাসে প্রতি কর্মকর্তার 2500 টাকা করে কম দিয়েছে। তোর বাপের টাকা দিয়ে ওদের বেতন দেওয়া হয়, এটা জনগণের ট্যাক্সের পয়সা ছিল। প্রতি মাসে 2000 কর্মী যদি 2500 টাকা কম বেতন পায়, আপনারা চিন্তা করে দেখেন আমলারা কি পরিমাণ লুটপাট করেছে শুধু বেতনের টাকা দিয়ে, বেতনের টাকা না দিয়ে। এবং এই প্রকল্পের অনেক কর্মকর্তা কর্মচারীদের বাসা ভাড়ার টাকা, বিভিন্ন ভাতা, পাহাড়ি ভাতা, দুর্গম অঞ্চলে কাজ করার ভাতা, যাতায়াতের ভাতা দেওয়ার কথা ছিল, যেগুলো এই আমলারা এখনো দেয় নাই। এবং যারা আন্দোলন করছে আমরা দেখেছি গত মাসের বেতন দেওয়া হয় নাই। এইটা দেশের মৌলিক কোনো অধিকারের মধ্যে
হতে পারে না। আন্দোলন করা, দাবি দাওয়া নিয়ে রাস্তায় আসা, ন্যায্যতার ভিত্তিতে সরকারের সাথে বোঝাপড়া করা, দেন দরবার করা আমাদের সংবিধান সিদ্ধ এবং আন্তর্জাতিক আইনের যে ট্রেড ইউনিয়ন রুলস আছে সেই রুলসের সাথে এটা যায়। তাহলে কেন গত মাসের বেতন পায় নাই তথ্য আবার আন্দোলন করবার জন্য? তাহলে গত 16 বছর ধরে আরো যারা যারা আন্দোলন করেছে তাদের কয়জনের বেতন কেটেছেন? রাতের ভোট করে দেওয়ার জন্য কোন কোন ডিসিএসপির চাকরি গেছে, কার কার বেতন কাটা গেছে? 24-এর দামি নির্বাচন করে দেওয়ার জন্য সামরিক বেসামরিক কোন কোন কর্মকর্তার বেতন কাটা হয়েছে? 14-তে একতরফা নির্বাচন করে দেওয়ার জন্য কার কার বেতন কেটেছেন? বেতন কাটার এই বদমাইশি পলিসি থেকে বের হয়ে আসেন এবং এই মাসের মধ্যে ইমিডিয়েটলি যাদের যাদের টাকা কেটেছেন 7 বছর ধরে 2,500 টাকা করে, প্রত্যেকের টাকা ফেরত দেবেন। প্রত্যেককে যাদেরকে শোকজ করা হয়েছে শোকজ থেকে ফিরে আসবেন। যাদেরকে ন্যায্য ভাতা থেকে বঞ্চিত করেছেন গত 7 বছর ধরে তাদের ন্যায্য ভাতা ফিরিয়ে দেবেন। যাদেরকে গত মাসের বেতন দেন নাই এই মাসের ভিতরে তাদের বেতন ভাতা পরিশোধ করে দেবেন। যদি আন্দোলন করবার কারণে, ন্যায্য দাবি নিয়ে মাঠে নামার কারণে কারো চাকরিচ্যুত হয়, খোদার কসম কোন অন্তর্বর্তীকালীন সরকারের কোন ক্ষমতাধর উপদেষ্টাকে আমরা ক্ষমা করব না। 24-এর গণঅভ্যুত্থান যেই প্রতিবাদ করতে আমাদেরকে শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অন্যায্যতার বিরুদ্ধে, অধিকার হরণের বিরুদ্ধে, তার প্রত্যেকটা লড়াই সংগ্রাম চলবে। এবং একইভাবে আমরা বলছি, আজকে এই মুহূর্তে ক্যাবিনেট মিটিং চলছে, প্রধান উপদেষ্টাকে বলছি যেই যে উপদেষ্টারা মিসলিড হয়েছেন, অন্যায্যভাবে এই প্রকল্পগুলোর দায়িত্ব পালন করছেন না, তাদেরকে ডিসমিস করেন। এই ধরনের অযোগ্য উপদেষ্টাদের চাকরিতে থাকার দরকার নাই। তারা দেশের জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা, জনগণের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন আকাঙ্ক্ষার জন্য বোঝা। এবং এই কারণেই মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টার এই চাকরিতে থাকার কোনো যৌক্তিক অধিকার আর থাকতে পারে না। তাই আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলছি, বাংলাদেশের যেই প্রান্তিক সেবাদায়ী নারীরা আমার প্রান্তিক মা বোনদেরকে অনলাইনে ফর্মটা পূরণ করে দেয়, কিভাবে বৃদ্ধা ভাতা পাবে, কিভাবে দুস্থ ভাতা পাবে, কিভাবে নারী শিশুর জন্য এনআইডি করবে, পাসপোর্ট করবে, সেই বাস্তবতার জন্য যে সেবাগুলো দেয় সেই সেবাগুলো কোনোভাবে বাতিল করা চলবে না। এটা নতুন বাংলাদেশের জন্য কার্যকর কোনো ন্যায্যত জায়গা হতে পারে না। ঠিক একইভাবে দেখেছি আমাদের বিজ্ঞ আইনজীবী বরুণ ভাই বলেছেন, হাইকোর্টের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রাইমারি রুল দেওয়া হয়েছে এবং আমরা যারা চুক্তিপত্র পড়েছি কোনোভাবেই রাষ্ট্র এই চুক্তি থেকে হাজার হাজার কোটি টাকা কম্পেনসেশন, ক্ষতিপূরণ না দিয়ে ফিরে আসতে পারবে না। সেটা আজকে করেন, কালকে করেন, আর 5 বছর পরে করেন, এই চাকুরি ফেরত দিতে হবে। তা না হলে পেনশন পর্যন্ত শত শত কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। রাষ্ট্রের এই লুটপাট বন্ধ হওয়া দরকার। বন্ধ করে দিয়ে সেবার উপরে ভিত্তি করে যৌক্তিক ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া আহ্বান জানাচ্ছি। 51 দিন ধরে যারা যেই সকল মা বোনরা আমার এখানে আন্দোলন করছে তাদেরকে কাজে ফিরে যেতে দেন। ন্যায্য যে সেবা দেওয়ার কথা ছিল তাদেরকে সেই সেবা দেওয়ার ব্যবস্থা করে দেন। এটার জন্যই তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল এবং সেই কাজটাতে বাধাগ্রস্ত করছেন কিছু দুর্নীতিবাজ আমলা এবং মাননীয় উপদেষ্টা মহোদয়। আমরা খুবই দুঃখিত যে এইরকম নারী অধিকারের ব্যবসা যারা করেছেন, গত 5 দশক ধরে এনজিও ব্যবসা করেছেন, তারা আজকে নারীদের পাশে দাঁড়াচ্ছেন না। তারা নারী অধিকার নিয়ে বিদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে এনেছেন, বিতরণ করেছেন, নিজেরা বড়লোক হয়েছেন, কিন্তু যৌক্তিক দাবির পাশে, নারীদের পাশে তাদেরকে আমরা দেখতে পাই নাই। দুর্নীতিবাজ আমলাদের কথায় তারা কথায় কথায় নাচতেছে, আর আওয়ামী আমলাদের প্রয়োজনায় আওয়ামী লীগ লোকদেরকে আওয়ামী লীগ বানাচ্ছে। এইটা নতুন বাংলাদেশে কাম্য না। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, অবিলম্বে এই ন্যায্য দাবি মেনে নিয়ে এই চাকরিকে স্থায়ীকরণ করেন, তা না হলে নেগোশিয়েট করেন, কথা বলেন কোন দাবিতে আপনারা বাসায় ফিরে যাবে সেই দাবিগুলো মেনে নেন। মেনে নিয়ে ওনাদেরকে কাজে ফেরার ব্যবস্থা করেন। 51 দিন ধরে তারা রাস্তায় বসে আছে, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে, তাদের পরিবারের বাস্তবতা আছে, তাদের ঘরে বৃদ্ধ বাবা মা, স্বামী আছে, বাচ্চারা আছে, তাদেরকে রেখে এই বাস্তবতার জন্য আপনারা যারা বাধ্য করেছেন আপনাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। কেন একটা রাজ্য আন্দোলনের জন্য 51 দিন নষ্ট করতে হয়েছে? 51 দিন ধরে আমার নাগরিকদেরকে সেবা থেকে বঞ্চিত করেছেন। এর কোনো প্রশ্নের সদুত্তর দিতে না পারলে আপনাদেরকেও কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই কাঠগড়া 24-এর গণঅভ্যুত্থান
গণঅভ্যুত্থানের কাঠগড়া কাউকে ক্ষমা করবে না, সেই বাস্তবতা ভুলে যাবেন না। তো আজকে আমাদের পক্ষ থেকে এবং মাননীয় বিজ্ঞ আইনজীবী দলুর ভাই এসছেন এই সংহতি জানানোর জন্য, এই ন্যায্য দাবির পক্ষে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন, অবিলম্বে এই দায়িত্ব, এই ন্যায্য দাবি মেনে নেবেন, ওনাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন এবং তথ্য সেবার দায়িত্ব পালন করবার জায়গা সুযোগ করে দেবেন। 3 সপ্তাহ ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশব্যাপী পদযাত্রা চলছে এবং ইতিমধ্যে তারা 30-এর উপরে জেলায় তারা পদযাত্রা করেছে। তারই অংশ হিসাবে গতকালকে তাদের গোপালগঞ্জে পদযাত্রা এবং সমাবেশ ছিল। সমাবেশের প্রায় শেষ দিকে তাদের এক দফা ওখানে আক্রমণ করা হয়েছে এবং তাদের যে মঞ্চ ছিল, মঞ্চ আগুন দিয়ে পোড়া দেওয়া হয়েছে, চেয়ার ভাঙা হয়েছে এবং তাদের যারা নেতাকর্মী ছিল তাদের উপরে হামলা করা হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক। প্রথমত এনসিপি যেখানেই যেই জেলায় গেছে আপনার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে গেছে যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সমস্যা আছে কিনা, এবং গোপালগঞ্জের স্থানীয় প্রশাসন বলেছে কোনো সমস্যা নাই এবং তারা নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে। কিন্তু সেই বাস্তবতায় আমরা দেখলাম যে দুঃখজনকভাবে হলো সত্য যে তারা আসলে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং স্থানীয় প্রশাসন কোনোভাবে এটার দায় এড়াতে পারে না। সেজন্য আমাদের বক্তব্য প্রথমত এনসিপি কোনো ফাঁদে পড়লো কিনা প্রশাসনকে বিশ্বাস করে সেটা এনসিপির নেতৃবৃন্দকে বিবেচনা করতে হবে, পর্যালোচনা করতে হবে। দ্বিতীয়ত এটার সাথে যারা যারা জড়িত ডিসি, এসপি, টিএনও, ওসি, গোয়েন্দা সংস্থার বিভিন্ন বাহিনীগুলোকে ইমিডিয়েটলি ডিসমিস করে তাদেরকে বিচারের আওতায় আনা জরুরি। তৃতীয় স্বরাষ্ট্র উপদেষ্টা রিপিটেডলি ফেল করছেন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার দায়িত্ব নিতে। যদি এই ধরনের ছোটোখাটো দায়িত্ব তিনি না নিতে পারেন, এই রকম ঘটনা নির্বাচনের সময় 64 জেলাতে 1000টা ঘটবে, 1200টা ঘটবে, তখন পুলিশ এবং যৌথ বাহিনী কিভাবে দায়িত্ব পালন করবে? এই ব্যর্থতা কি অন্তর্বর্তীকালীন সরকারকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা? যারা যারা চায় না যে অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক এবং অন টাইমে নির্বাচন হোক। আমরা আর একটা বিষয় ধারণা করছি, যারা তারেক রহমান এবং ইউনূসের মিটিংটা পক্ষে ছিল না, যারা দিল্লির গোলামি করতে চেয়েছে, তারা যে কোনো মূল্যে এই সম্পর্কটার ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করছে। গত সপ্তাহে আমরা দেখলাম মিটফোর্ডের ঘটনার পরে যেই ভাষায় তারেক রহমানকে যেই ভাষায় গালাগালি করা হয়েছে, আমরা 16 বছর হাসিনাকেও এই ভাষায় গালাগালি করি নাই। বিএনপির সমালোচনা করা রাজ্য, তারেক রহমানের রাজনৈতিক সমালোচনা করার অধিকার সবার থাকবে, জামাতের এনসিপির সবার থাকবে, কিন্তু এইটা করতে গিয়ে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে যেভাবে শত্রু ভাবাপন্ন করছে, এটা কিন্তু ভালো লক্ষণ না। আমরা বোধ করছি যে যারা আমাদের সম্পর্ককে নষ্ট করতে চায় তারা এই দলগুলোর ভিতরে সম্পর্ক নষ্ট করছে এবং সবাইকে ফাঁদে ফেলছে। এই ফাঁদে ফেলার মধ্য দিয়ে একটা 111-এর গ্রাউন্ড তৈরি করবার ষড়যন্ত্র হচ্ছে। অতএব সকল বড় রাজনৈতিক দলকে বলছি, বিএনপি, জামাত এবং এনসিপিকে দয়া করে ডিএসকেলেট করেন, সম্পর্ককে আর বেশি টেন্স করেন না, একজনের বিরুদ্ধে আরেকজন স্লোগান দিয়েন না, রাজনৈতিক সমালোচনা করেন, কিন্তু বাপমা তুলে যে ধরনের স্ল্যাং ভাষায় গালাগালি করছেন, এইটা কোনো দায়িত্বশীল রাজনীতি হইতে পারে না। 24-এর পরে আমরা যখন বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিতরে এই ভাষা পড়ে না। অতএব আমরা সবাইকে বলছি নিজেদের ভিতরে টেনশন কমায় ফেলেন। ডিপ স্টেট, দিল্লি এবং আওয়ামী লীগের পতিত সরকারের ফাঁদে পড়বেন না, তাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আজকে বোধ করছেন এনসিপি মাইর খাইছে, গত সপ্তাহে বিএনপি মাইর খাইছে, এইভাবে করলে কিন্তু প্রতি সপ্তাহে এক একজন মাইর খাবে এবং আমরা সবাই মিলে দুর্বল হয়ে যাব। এইটা গণঅভ্যুত্থানের বাংলাদেশ গড়ার পিছনে বাধা হয়ে দাঁড়াবে। তাই আমাদের বিনীত অনুরোধ রাজনৈতিক দলগুলোর প্রতি, জাতীয় শত্রু সাপেক্ষে রাজনীতি করেন। দেশের শত্রু রাষ্ট্রের শত্রু, আর রাজনীতির প্রতিপক্ষ এক জিনিস না। বিএনপি, জামাত, এনসিপি রাজনৈতিক প্রতিপক্ষ, রাষ্ট্রের শত্রু না, দেশের শত্রু না। অতএব সেই ভাষায় যেন আমরা কথা না বলি, দেশের বিপক্ষে যেন চলে না যায়। দিল্লি এবং আওয়ামী লীগের যারা পতিত স্বৈরাচার আছে, মির্জাফর এবং লেন্দুব দর্জি, ওদের ফাঁদে না পড়ি, এটাই আমার এই বিষয়ে বিনীত অনুরোধ। সবাইকে ধন্যবাদ।